সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের দিয়েছেন সুজলা সুফলা এক স্বাধীন দেশ। শত সহস্র কোটি দরুদ ও সালাম রসুল আরবির উপর, যিনি আমাদের শিখিয়েছেন দ্বীন ঈমান, আরও শিখিয়েছেন স্বদেশ প্রীতি। সম্মানিত উপস্থিতি, স্বাধীনতার আন্দোলন যেন এ ভূমির বৈশিষ্ট্য, অথবা এ ভূমিতে আপদ জনপদের জনগণের বৈশিষ্ট্য। যদি তা নাই হতো, তাহলে কেন আমাদের করতে হলো ইংরেজ বিরোধী আন্দোলন? কেন আসলো 47-এর অভ্যুত্থান? কেন আমাদের করতে হলো ইংরেজ বিরোধী আন্দোলন? কেন করতে হলো 52-র ভাষা স্বাধীনতার আন্দোলন? কেন আসলো 71-এর স্বাধীনতার সংগ্রাম? কেন আসলো 2024-এর অভ্যুত্থান? প্রিয় উপস্থিতি, 71-এর সংগ্রামের পর আমরা পেলাম স্বাধীনতার ঘোষণাপত্র। মোটেও আমরা স্বাধীনতা পাইনি, কারণ পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত আমাদের করে গেছে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে শাসন ও শোষণ। প্রিয় সুধী, পরিশেষে 2024-এ ভারতের দালাল ও দোসরদের বিরুদ্ধে করতে হলো ইতিহাসের এক বিরল আন্দোলন। তা হলো এক স্বাধীন দেশে নতুন করে স্বাধীনতার আন্দোলন। যে আন্দোলন আত্মপ্রকাশ করেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে, যার এক সংক্ষিপ্ত রূপ খুবই সুচারু রূপে গতকাল এই মঞ্চে ফুটিয়ে তুলেছিলেন আমাদের ছাত্র ভাইরা। তাদের প্রতি আমাদের একরাশ শুভকামনা। আরো মোবারকবাদ জানাই আল আশরাফ ছাত্র পাঠাগারের সংশ্লিষ্ট সকলকে, যারা আমাদের সুযোগ করে দিয়েছেন দেশ ও জনগণের অবস্থাকে জনতার সামনে ফুটিয়ে তোলা। প্রিয় সুধী, 2024-এর স্বাধীনতার পর কি আমরা সম্পূর্ণ নিরাপদ ও শঙ্কামুক্ত হয়েছি, নাকি এখনো আমাদের দেশে রয়ে গেছে কোনো স্বার্থান্বেষী দল, অথবা মার্কিনী দালাল, অথবা ইসলামের নাম নিয়ে রাষ্ট্রের দোহাই দেওয়া কোনো ইমান চোরের দল? এ সম্পর্কে নাটক নিয়ে আসছে জামাতে সরহেবেকার ছাত্রবৃন্দ। নাটকের নাম হচ্ছে ভেজালে ভরা দেশটা আমার। প্রিয় সুধী, নাটকের প্রথম পর্বে থাকবে ভুয়া সমন্বয়ক, দ্বিতীয় পর্বে থাকবে ফকির আন্দোলনে উত্তাল রাজপথ, তৃতীয় পর্বে থাকবে নির্ধারিত দল কর্তৃক ধর্মীয় আগ্রাসন, চতুর্থ পর্বে থাকবে ঈমান চুরির অভিনব কৌশল, পঞ্চম পর্বে থাকবে রাসূলের দেখানো সঠিক পথ। এই পর্যায়ে আমাদের সামনে নাটক নিয়ে আসবে ভুয়া সমন্বয়ক। ভুয়া সমন্বয়ক সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। দেশের যে পরিস্থিতি, আচ্ছা দেখি বাইস্তের দোকানে যাই, দেখি পত্রিকা দেখতে দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে বাইস্তে, বসে বসে। ঠিক আছে, আসেন। আচ্ছা, ভালো আছেন চাচা? বাইস্তা, শরীর স্বাস্থ্য তো ভালোই আছে, মনটা তো ভালো নাই। কি হলো আবার? কইও না, বাপ দাদা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ হইলে এই দেশটা কত কষ্ট হইলে স্বাধীন হইল, কিন্তু স্বাধীনতাতে এক ফোঁটাও পাইলাম না। কে আবার কি হলো? স্বাধীনতা পাইল না? স্বাধীনতা পামুকে ভরা দেশ স্বাধীন হওয়ার পরে যে সরকার আসলো, আসার পরে দেখি একবার কম্বল চুরি হয়, আবার গম চুরি হয়, এর বিটির হাতে দর্শন, ওর বই নিয়ে পলায়। আবার আসলো তার বিটি, আইসে আর বলে ডিজিটাল বাংলাদেশ দিব। বলে মডেল বাংলাদেশ। হ্যাঁ, এই কত কিছুই না করলো, কিন্তু কি হইলো, এই গোস্তর বদলা খিলাইলো কাকল। আবার বাগুনি বাগুনি কি বেগুনি চপ। হ্যাঁ, বেগুনি চপ, এর বদলা খিলাইলো বিলেতি চপ। এগুলো যাই হরুক একটু কাম ভালোই হচ্ছে। সিঁড়ি ছাড়া ছাদে ওঠার ব্যবস্থা করে দিছে, বুঝছো? সিঁড়ি ছাড়া ছাদে ওঠা, এটা আবার কেমন কথা? কে বোঝো না? আর তো বুঝলাম না। এই যে 5-এ পরীক্ষা দেওয়া লাগে না, 8-এ দেওয়া লাগে না, আমরা তো ওই 5-এ পরীক্ষা দেওয়ার পরে 6-এ না দিয়ে 6-এ উঠে পারিনি।
কিন্তু এখন দেখা যায় যে ভাইও জানে না এইটাই জানে না, একবারে টেনে পরীক্ষা দেওয়া লাগে। এইটি সিঁড়ি ছাড়া ছাদে ওটা। ওইসব তো হাসা কথা, আমরা তো এবারে পাস করছি। ও, তাই নাকি? আচ্ছা যাই হোক, এই স্বৈরাচারী সরকার দেশ থেকে বিতাড়িত হইল, 24 সালে ছাত্র জনতা দেশ স্বাধীন হইল। মনে করছিলাম যে জিনিসপাতির দাম এলা কমবো, সুস্থ হলে দেশে থাকবো, কিন্তু খালি বাড়তেছে। যাই হরো, ব্যবসা ডাল্লা দেখাশোনা হইলো, বুঝছা? আচ্ছা, দেই পত্রিকাটা দেও, দেই আজকে দেই খবর কি। নেন চাচা, পত্রিকা ওরা নেন চার রত্তি। না, এখন আবার কে ফোন দেয়? ব্যস্ততার সময়। কিনা পাশের এলাকার সমন্বয়ক দেখা যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? তো ভালো, কাজগুলো যে দিয়েছিলেন ওগুলো কমপ্লিট হয়েছে কি? হ্যাঁ হ্যাঁ, যত কাজ দিয়েছিলেন সকল কাজ কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আগামীকাল কলেজে মিটিং আছে, চলে এসো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি ব্যস্ত আছি তো। আচ্ছা ঠিক আছে, আসসালাম। পোলাপান এত কষ্ট করে দেশটা স্বাধীন করলো, ওদের তো কিছু খাওয়ানো দরকার। আচ্ছা তো ভাই, চকলেট কত টাকা পিস? 5 টাকা পিস। ও, 5 টাকা পিস। আচ্ছা দিমনি। হ্যাঁ, আমি কিন্তু এলাকার সমন্বয়ক। পোলাপান কষ্ট করে দেশটা স্বাধীন করলো, ওদেরকে কিছু খাওয়াতে হবে না? আচ্ছা ঠিক আছে। ভাই টাকাটা। টাকা চান মিয়া? পোলাপান এত কষ্ট করে দেশটা স্বাধীন করলো, এর জন্য আবার টাকা চান? ভাই দেশ স্বাধীন করছেন, তাই বলে কি আমাদের উপর জুলুম করবেন? আহা, আরে এটা কি জুলুম হলো নাকি? ভাই জুলুম তো হইলো ভাই। এটা জুলুম হলো? এত কষ্ট করে রাত ভরা মিটিং করলো, দিন ভরা মিছিল করলো, এত কষ্ট করে দেশটা স্বাধীন করলো, আর আপনি বলতেছেন জুলুম হলো? এর জন্য তো মিষ্টি খাওয়ানো দরকার ছিল, আর সামান্য চলকেট খাওয়াইতে আপনি এরকম করতেছেন। ভাই টাকাটা দিয়ে দেন ভাই। আর আপনাদের এই হুজুরদের নিয়ে তো এত সমস্যা, খালি ফতুয়া দিয়ে দিয়ে বেড়ান। ভাই ভাই সোনামণিরা, তোমরা খাবে? খাবে? তোমাদের জন্যই তো এনেছি। নাও, আসো আসো আসো, তুমি আসো, তুমি আসো। তুমি একটা নাও, তুমি একটা নাও, তুমি একটা, এই তুমি একটা, বাস। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো গত 15 দিন আগে একটা সেন্ট অর্ডার করছিলাম, আসছে কি? এটা তো আসছে ভাই, একটু খুঁজে দেখতে হবে। খুঁজে দেখতে হবে। এই একটা সেন্ট আসতে কি 15 দিন সময় লাগে মিয়া? এই দেশের যে অবস্থা, ব্যবসা বাণিজ্য নাই। কেন, দেশের আবার কি হলো? দেশ তো স্বাধীন করে দিছি, এখন তো কোনো সমস্যা নাই। ব্যবসা বাণিজ্য তো চলে না ভাই। এই যে আপনি সে- কেন, জিনিসপাতির দাম বেশি নাকি? জি ভাই, ওরকমই তো হয়েছে। ও আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। এই আপনাদের জিনিসপাতির দাম বেশি, এটা সলভ হয়ে যাবে। আমরা টাকার বদলে এখন ডলার ঢুকাই দিচ্ছি, ঠিক আছে? আমি কিন্তু এলাকার সমন্বয়ক। হ্যাঁ জি ভাই, হ্যাঁ, আমার নাম্বার আছে না আপনার কাছে? আছে ভাই। হ্যাঁ, কোনো সমস্যা হলে আমাকে আমাকে ফোন দিয়ে জানাই দিবেন, ঠিক আছে? ঠিক আছে ভাই। ঠিক আছে, আসসালামু আলাইকুম। এ ভাই ভাই, আমার টাকাটা। টাকা? জি ভাই। এত কষ্ট করে দেশটা স্বাধীন করা হলো, তার জন্য আবার টাকা চান? এই কষ্টের জন্য তো আপনার এই সেন্টটা হাদিয়া দেওয়ার কথা ছিল, আপনি আবার টাকা চান মিয়া? এই রামতে তো আমার কষ্ট হয়েছে ভাই। বুঝছি বুঝছি, আপনারা তো গুণের কদর করতে পারেন না, মানের মান দিতে পারেন না, এর জন্যই তো আপনাদের এই অবস্থা। আমরা এত কষ্ট করে দেশটা স্বাধীন করছি, কোনো সমস্যা হলে আমাকে ফোন দিবেন। হ্যাঁ, দরকার হলে আমার ছবিটা আপনার ছবির সাথে অ্যাড করে দোকানে এখানে ব্যানার লাগায় ব্যানার টানে রাখবেন, কোনো সমস্যা হলে ফোন দিবেন, ঠিক আছে? ঠিক আছে ভাই। ঠিক আছে। এই এই আবার কে ডাকে? এদিকে এসো, এদিকে এসো। আমাকে ডাকছেন নাকি? হ্যাঁ এদিকে এসো। আচ্ছা আচ্ছা। ওই কি যেন বলা বলি করলেন? ওই যে একটা সেট অর্ডার করেছিলাম তো, তাই নিয়ে গেলাম আর কি। ওই না, ওই যে সিনেমার নায়ক নাকি? সিনেমার নায়ক না, নায়ক বলতে পারেন, তবে সমন্বয়ক। কোন সিনেমার নায়ক? না চাচা, সমন্বয়ক। সমন্বয়ক। হ্যাঁ। ওই যে আমি কে তুমি কে, রাজাকার রাজাকার। তাহলে তুমি রাজাকার? না চাচা, আমি রাজাকার হবো কেন? এই স্লোগান দিয়েই একজন স্বৈরাচারী জালেম সরকারকে দেশ থেকে বিতাড়িত করলাম। তোমার বাড়ি উত্তর পাড়া না? হ্যাঁ চাচা, আমার বাড়ি উত্তরপাড়া।
তুমি তাহলে সমন্বয়। হ্যাঁ হ্যাঁ আমি সমন্বয়। তোমার সাথে একটু আমার জরুরি আলাপ আছে। কে চাচা আপনি হেল্পলাইন নাকি? একটু গোপন কথা, সাইডে যেতে ও হবে। আচ্ছা আসেন আসেন আসেন, আপনাদের ঠিক আছে। এই কথাবার্তা আপনাদের সমস্যা সলভ করার জন্যই তো আমরা। তোমাদের মতো সমন্বয় কিন্তু আমি খুঁজতেছি। ও আচ্ছা আচ্ছা বলেন কি সমস্যা আসলে বলেন। হচ্ছে কি, ওই যে তোমরা আন্দোলন করলে না, হ্যাঁ হ্যাঁ আমরা তো আন্দোলন করলাম। তোমাকে তো আমি চিনা ফেলাইছি। তুমি ছাত্রলীগ করতে না? চাচা চাচা ভুল হয়ে গেছে চাচা, মাফ করে দেন চাচা। হ্যাঁ, চাচা ভুল হয়ে গেছে চাচা। ভুল হয়ে গেছে মানে বাটপারি করো? হ্যাঁ, বাটপারি। চাচা ভুল হয়ে গেছে চাচা। চাচা মাফ করে দেন চাচা। চাচা তোর ব্যাকলা ব্যাকলা ভুল হয়ে গেছে চাচা, মাফ করে দেন চাচা। ঠিক আছে, সোজা সোজা স্বাভাবিক হ। হ্যাঁ, চশমা ঠিক কর। চাচা ঠিক আছে, কোনো সমস্যা নেই আমি চাচা। তোকে মারছি, কাউকে বলবি না। না না না, কালকে কালকে বলবো কেন চাচা। আচ্ছা চাচা তাহলে এটা আপনার জন্য হ্যাঁ, হারিয়ে, শুনে ঠিক আছে? শুনে এটা তৈরি থাকবে, তুই মিলকে যাবি, মিলকে যাবি। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে চাচা, কোনো সমস্যা নেই। বাচ্চা দেখো তো কি জানে বললো উনি। ওই যে ভাই আমি একটা সেন্ট নিয়ে গেছিলাম না, জি ভাই। ওই যে তার টাকাটা রাখেন, হ্যাঁ ঠিক আছে? আর কোনো সমস্যা হলে আমাকে ফোন দিবেন, হ্যাঁ? নাম্বার আছে না? আচ্ছা আচ্ছা ঠিক আছে। তোমরা সমন্বয়ক মানুষ না, হ্যাঁ, তোমাদের হ্যাঁ। মতো অফুটা সলপাল মাঝে মধ্যে দরকার হয়, আইসো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা প্রয়োজন হলে আচ্ছা আইসো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তুমি কে? খয়রাতি খয়রাতি আমি কে? তুমি কে? খয়রাতি খয়রাতি এক দফা তিন ভাবে, মানলে গেলে সব পাবি, এক দফা তিন ভাবে। মানলে গেলে সব পাবি। আমি কে? তুমি কে? খয়রাতি খয়রাতি এক দফা তিন ভাবে। মানলে গেলে সব পাবি। না মানিলে, কোথাকে যাবি? না মানিলে, কোথাকে যাবি? না মানিলে, কোথাকে যাবি? এক দফা তিন ভাবে। মানলে গেলে সব পাবি। সুপ্রিয় সম্মানিত দর্শক, যে যে সারা দেশে যে যেভাবে পারছে তাদের দাবিগুলো নিয়ে রাস্তায় বেরোচ্ছে, এর ভিতর ঘটে গেছে এক আশ্চর্যজনক ঘটনা। আজকে দাবি তোমার নিয়ে রাস্তায় বেরোচ্ছে খয়রাতি মহোদয়। সুতরাং আমরা জেনে নিই তার দাবিগুলো কি। সম্মানিত খয়রাতি মহোদয়, আপনাকে কি আপনার কাছে কি প্রশ্ন করতে পারি? অবশ্যই। আপনাদের দাবিগুলো কি? আমাকে প্রথম দাবি হইলো আমাকে তারে ক্ষমা পাওয়া যায়। হয়। কেন, কি জন্য ক্ষমা চাওয়া যাবে না? আরে আপনি বোঝেন না, বেন্যাকালে ঘুম থেকে উঠে যদি আমরা কারো কাছে তারে গিয়ে যদি খয়রাতি যাই, তারা বলে বাবা আল্লাহর রাস্তে মাফ করেন, এই মাপ আমাকে দাঁড়ে চাওয়া যাইবে না। ওস্তাদ মাফ করলে আমার হ্যাঁ বলবো নি, তুই সব পার, হ্যাঁ বলবো না। আচ্ছা, আপনাদের দ্বিতীয় নম্বর দাবি আমাকে দ্বিতীয় নাম্বারের দাবি হলো আমাদের কয়েন দেওয়া যাইবে না। কেন? আপনাদের কাছে কয়েন দেওয়া যাবে না কেন? কয়েনে তো বাংলাদেশি টাকা, দিলে সমস্যা কি? যখন আমাদেরকে কেউ কয়েন দেয়, তখন এই কয়েন দেওয়ার কারণে আমরা যদি কারো কাছে ভিক্ষা চাইতে যাই, তাহলে তারা কি করে, একটা কয়েন বের করে টং করে আমাদের প্লেটের উপর মারি, এতে আমাদের প্লেটের বড় খ্যাতি হয়। একটা প্লেট নিয়ে আমরা 3 মাসে ভিক্ষা করতে পারি না, হয়। এই জন্য আমরা কয়েন দিব। আচ্ছা, আপনাদের তৃতীয় নম্বর দাবি কি? আমরা নিব কয়েন নিব, ধর ভিট কয়েন। হালা আমাদের মাইর খাবো। আমাদের একটা ব্যাংক লাগবে। হয় 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 ভাই, আমাদের একটা নিজস্ব ব্যাংক দরকার। স্টেট ব্যাংক অফ খয়রাতি। কেন, ব্যাংক দিয়ে আপনারা কি করবেন? ব্যাংকের কি? আরে এই যে আমাদের টাকা পয়সাগুলা, এগুলা আমরা কি করতে পারি না, নিজে বাড়ি ঘরে রাখতে পারি না, সুদ টাকাদের যন্ত্রণায়। আবার আমাদের সেরা টাকা পয়সাগুলাও অন্য ব্যাংকে রাখতে চায় না, এজন্য আমরা আমাদের নিজস্ব টাকা পয়সা নিজস্ব ব্যাংকে রাখি। হয় হয়। আচ্ছা, আপনাদের দাবি কত দিনের মধ্যে মেনে নিতে হবে? আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের এই দাবি মেনে নিতে হবে, নাইলে আমরা 24 ঘন্টার একটা আলটিম মলম দিলাম। আরে মূর্খ করে মূর্খ, ওটা আন্টি মলম, আলটিমেটাম আলটিমেটাম। যাই হোক, আমরা 24 ঘন্টার একটা আন্টিও ম্যাডাম দিলাম। আচ্ছা, মনে করেন আপনাদের দাবিকে মানল না, তখন আপনি আমাদের এই দাবি যদি আগামী 24 ঘন্টার মধ্যে না মেনে হয়, পেন্ডাকালে ঘর থেকে ওইটা আমরা বঙ্গভবন ঘেরাও করুন। আরে মূর্খ করে মূর্খ, বঙ্গভবনে তো রাষ্ট্রপতি থাকে, সে আবার কি দোষ করলো? কে থাকে? রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি উনি হলে কদিন থাকে? উনি তো থাকে অনেক আগে থেকে। তাহলে ভাই আপনি একটু দেন, আমরা কি ঘেরাও করতে পারি? তোমরা যে দাবি দেওয়া নিয়ে রাস্তায় নেমেছো, আমার তো মনে হয় তোমাদের বঙ্গভবন নয়, তোমাদের হাওয়া ভবন দখল করা উচিত। কোথাকার মূর্খ মূর্খ হাওয়া ভবন কি রে?
উস্তাদ বাস দিয়ে কোথায় কোথায় হাই হাই ওখানে তো যাওয়া যাবে না, তাহলে কি করা যায়? ওস্তাদ সামনে যে ভবন সে ভবনে গেল এনি ভবন ঘেরাও হবে এনি ভবন ভয় আসবে না কোনোদিন কোনো পরাজয়, আসবে না কোনোদিন কোনো পরাজয়। বিসমিল্লাহির রহমানির রহিম। ব্রাদার ইসলাম, ব্রাদার বিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আসছে 13ই জানুয়ারি রোজ সোমবার মাসুমপুর মৌলভীপাড়া যুব সমাজের উদ্যোগে 662তম বার্ষিকী ওয়াজ মাহফিল। স্থান মাসুমপুর আলী খায়ের পাগারের মাঝখানে। উক্ত মাহফিলে সভাপতিত্ব করিবেন অত্র এলাকার কৃতি সন্তান সরকারি কর্মকর্তা MA বাতেন আব্দুল বাতেন RFL। উক্ত মাহফিলে প্রধান বক্তা হিসাবে ওয়াজ ফরমাইবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কুরআন হযরত মাওলানা মাহমুদুল আলম সাবেক মুহতামিম বেতুয়া। উক্ত মাহফিলে দ্বিতীয় বক্তা হিসাবে ওয়াজ ফরমাইবেন নুরুল ইসলাম সাদিয়ানি মাস্টার প্ল্যানার টঙ্গী হত্যাযোগ্য। এছাড়াও আরো অন্যান্য দেশবরেণ্য উলামায়ে কেরাম কোরআন ও হাদিসের আলোকে মূল্যবান ওয়াজ ফরমাইবেন। আপনারা দলে দলে যোগদান করিয়া দোজাহানের কামিয়াবি হাসিল করুন এবং ওয়াসিম সাহেবের ভাগী হন। ভাই আমাদের যুব সমাজের দিকে মাহফিলের জন্য মাইকিং হচ্ছে। কোথায় এটা মাসুমপুর মৌলভীপাড়া। পোস্টার আছে কি জি ভাই, আচ্ছা দেখি পোস্টার দেখি সভাপতি কে ভাই যে আমাদের এলাকার কৃতি সন্তান, উনি কি ওনাকে কে চেনে উনি আমাদের এলাকার মান্যগণ্য লোক, এই জন্য ওনাকে দেওয়া হয়েছে সভাপতি। তাই কি হয়েছে ভাই আমরা এত কষ্ট করে দেশ স্বাধীন করলাম আমাদের নেতৃবৃন্দের কারোর নাম নাই ধর্মীয় বিষয় তো আমরা এগুলো দেখবো না ভাই, যে কে দেশ স্বাধীন করলো। আমাদের ধর্মীয় বিষয় যাকে ভালো লাগবে তাকে আমরা সভাপতি ইত্যাদি যাকে ইচ্ছা দেবো। হ্যাঁ ভাই তা হলো তো ভাই দাঁড়ান হ্যালো, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। 3 নম্বর ওয়ার্ড থেকে বলছো? হ্যাঁ ভাই হ্যাঁ, কি সমস্যা বলো? ওই যে মাহফিল হচ্ছে আপনাদের জানা আছে কি ভাই কোথায় মাহফিল হয়? ওই যে মাসুমপুর আলী খায়ের বাজারের মাঝখানে ভাই ওখানে কি আমাদের নেতা কর্মীদের নাম আছে? হ্যাঁ ভাই আমাদের কারোর নাম নাই ভাই নেতাকর্মীদের নাম নাই টুকু ভাইয়ের নামও নাই? না ভাই টুকু ভাইয়ের নাম নাই ভাই পোস্টার ছিঁড়ে ফেল তাড়াতাড়ি, জলসা বন্ধ করে দে। আচ্ছা ভাই ঠিক আছে ভাই ফোন রাখ। আচ্ছা ভাই যদি পোস্টারে এই মাহফিল আমাদের নেতৃবৃন্দের নাম থাকে মাহফিল হবে, অন্যথা মাহফিল বন্ধ উপর নির্দেশ। তাহলে ধর্মীয় বিষয় কেন আপনি আমার হস্তক্ষেপ কথা বলেন মাহফিল হবে না কেন মাহফিল হবে না? মাহফিল হবে না আপনি পোস্টার ছিলেন কেন? বলছি মাহফিল আমরা উপর নির্দেশ মাহফিল বন্ধ ধর্মীয় বিষয় কেন হস্তক্ষেপ এখানে করবেন? কি হয়েছে? মাহফিল বন্ধ ভাই এখানে কি সমস্যা? ভাই আমাদের যুব সমাজের থেকে মাহফিল আমি মাইকিং করতেছি, এই কথাকার পাতি নেই। এই থামেন কিসের বাদী নেতা আমি হলাম জাতীয়তাবাদী বিএনপির কেন্দ্রীয় প্রেসিডেন্ট সদস্য আপনি কি বলছেন, হ্যাঁ? আপনি যেখানে গেলে তখন দেখলাম আপনি ধর্মীয় বিষয় করে বাড়াবাড়ি করবেন। আপনার সমস্যা কি আমরা এখানে ছাত্র দল, এই কি হয়েছে মাহফিল বন্ধ ধর্মীয় বিষয় করে বাড়াবাড়ি চলবে না। মাহফিল বন্ধ উপর নির্দেশ মাহফিল হবে না আপনি ধর্মীয় বিষয় করে এই বাদ দাও। ও প্লিজ আমার ভুল হয়েছে রাজিয়া কি পাখির দুই ডানা, রাজিয়া কি পাখির দুই ডানা, নৌকায় আর ধানের শীষ দু সাপের একই বিষ, নৌকায় আর ধানের শীষ দু সাপের একই বিষ, এর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস, এর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস, হুকামি ছাড়া এই যে কিছুই না, ওরা যে একই পাখির দুই ডানা, ওরা যে একই পাখির দুই ডানা। ওরা ছিল মূর্তি পুজো কেরা মূর্তির পাহারাদার, ওরা ছিল দুর্নীতিবাজ এরা খুনের সরদার, ওরা ছিল মূর্তি পুজো কেরা মূর্তির পাহারাদার, ওরা ছিল দুর্নীতিবাজ এরা খুনের সরদার,
ওদের কোনো ফারাক তো নাই, একই ভাতে পুষা বিলাই। ওদের কোনো ফারাক তো নাই, একই ভাতে পুষা বিলাই। আমেরিকা ভারত ওদের ঠিকানা, ওরা যে একই পাখির দুই ডানা, ওরা যে একই পাখির দুই ডানা। নৌকায় আর ধানের শীষ, দুই সাপের একই বিষ। এর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস। হুকাম নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বাংলাদেশে কি কোনো বীর আছে? আছে। কোনছে বীর? শিবির। কোনছে বীর? শিবির। কোনছে বলো? শিবির। জেলায় জেলায় শিবির, থানায় থানায় শিবির, ঘরে ঘরে শিবির, ঘরে ঘরে শিবির, ঘরে বলো শিবির, শিবির, শিবির। এ পর্যায়ে আপনাদের সামনে জানাময় বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামীর সিরাজগঞ্জ জেলা শাখার জেলা সেক্রেটারি, সাবেক মাওলানা, ভবিষ্যৎ মুফতি রিয়াদুল ইসলাম। আমি তাকে তার জানাময় বক্তব্য রাখার জন্য সুবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয় আসে, মানুষ দলে দলে ইসলামে প্রবেশ করে। প্রিয় মুহতারাম হাজিরিন, প্রিয় দর্শক শ্রোতা, আপনারা সকলে অবগত আছেন, আমরা আজকে এখানে এসেছি একটি ইসলামিক দল গঠন করার জন্য। আমরা জামাতে ইসলামী একমাত্র ইসলামের জন্য কাজ করে থাকি। তাই আমরা যদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে লক্ষ্য করি, তিনি একটি বৈষম্যহীন মক্কা বিজয় করেছিলেন ইসলামী অনুশাসনের মধ্য দিয়ে। তাই আমরাও এই সোনার বাংলাকে আর মুখে বলে স্বাধীন করতে পারবো না। আমি আমার দলের ছাত্রদেরকে বলবো, তোমরা সোচ্চার হও, আমরা এ দেশে ইসলাম কায়েম করব ইসলামী অনুশাসনের মধ্য দিয়ে। প্রিয় ভাইয়েরা আমার, আজকে আমাদের আজকের সমাবেশ ইসলামী অনুশাসনের মধ্য দিয়ে সুন্দর বাংলাদেশ গড়ার সমাবেশ। আমরা গত 15 বছর দেখেছি আমাদের এদেশের মানুষের ওপর জুলুম, নির্যাতন, চাঁদাবাজি, খুন খারাপি, এমন কোনো নির্যাতন করা হয় নাই। এরপরে গত আগস্টে ছাত্র উদ্বোধনের মাধ্যমে এই দেশ থেকে স্বৈরাচার বিতাড়িত হয়েছে। তাই আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আগামীর বাংলাদেশ হবে সুন্দর বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। এই দেশে যে খুন খারাপি, চাঁদাবাজি আর লুটতরাজ করবে, আমরা তাকে আবু সাঈদ এবং বীর মুগ্ধের মতো বুকের তাজা রক্ত দিয়ে আমরা তাদের সাথে যুদ্ধ করে তাদেরকে এদেশ থেকে বিতাড়িত করব। প্রিয় ভাইরা আমার, একটি কথাই বলতে চাই, সেটি হলো মীর মুগ্ধ আন্দোলনরত মানুষের নিকটে বলেছিল, পানি রাখবে ভাই পানি। আর আমরা বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আজ থেকে মানুষের দ্বারে দ্বারে গিয়ে বলল, আপনাদের সৎ মানুষ রাখবে ভাই, সৎ মানুষ। মীর মুগ্ধ আন্দোলনরত অবস্থায় পানি দিয়ে মানুষের আত্মাকে শান্ত করেছিল। আর আমরা, আমাদের ছাত্র শিবিরেরা, আমাদের ছাত্ররা আপনাদের নিকটে গিয়ে এই দেশের 18 কোটি মানুষের নিকট গিয়ে তারা সৎ মানুষ বিতরণ করে তাদের সকলের আত্মাকে শান্ত করে দিবে। এই জন্য আপনাদের সকলকেই জামাতে ইসলামে যোগ দিতে হবে। আপনারা সকলেই জামাতে ইসলামে যোগ দেওয়ার জন্য প্রস্তুত আছেন তো? আপনাদের সকলকেই জামাতে ইসলামী আসতে হবে। জামাতে ইসলামী ছাড়া ইসলাম কায়েম করার অন্য কোনো পন্থা আমি বাংলাদেশে দেখি নাই। তাই আপনাদের সকলকেই
জামাত ইসলামীতে যোগ দিতে হবে। কারা কারা যোগ দিবেন দুহাত তুলে দেখান। প্রিয় ভাইরা আমার, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। তবে এখন আজকে আমাদের এই সমাবেশের সমাপনী বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশের জামাত ইসলামের শুরা সদস্যর মহামান্য আমিরে জামাত ডক্টর আশরাফুল ইসলাম তালুকদার সাহেব। আমি আমাদের আমিরকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর। আল্লাহু আকবার। আমির জামাতের আগমন শুভেচ্ছায় স্বাগতম। সিরাজগঞ্জের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আমির জামাত এগিয়ে চলো, আমরা আছি আপনার সাথে। নারে তাকবীর, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। আজকের এই মহাসমাবেশ উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার সম্মানিত সেক্রেটারি সাহেব, উপস্থিত বাংলাদেশ ছাত্র শিবিরের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, আর উপস্থিত দিন প্রিয় ইসলাম প্রিয় তৌহিদি জনতা, সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। কথা বেশি দীর্ঘায়িত নয়, যা বলার আপনাদের সেক্রেটারি সাহেব বলে দিয়েছেন। আমি শুধু একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করব, তার মধ্যে হচ্ছে জমিন যার হুকুম চলবে। কথা বলেন, জমিন যার হুকুম চলবে। এই একমাত্র মিশন নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির এবং হযরত মাওলানা আবুল আলা মওদুদী রহমাতুল্লাহ আলাইহির রেখে যাওয়া কিছু সূর্য সন্তান দিন রাত ঘাম ঝরা পরিশ্রম করে যাচ্ছে। অতএব আমি বলবো, বাংলাদেশে ইসলামী আইন প্রতিষ্ঠিত হোক, এটাকে আপনারা চান? বাংলাদেশ আগামী বাংলাদেশ ইসলামী আইন অনুযায়ী প্রতিষ্ঠিত হোক, এটাকে আপনারা চান? তাহলে এই বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের সাথে আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আরেকটি বিষয় হচ্ছে, এই একটি আয়াত কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, এই আয়াত আপনাদের সামনে সুস্পষ্ট। এই কাজ করতে গিয়ে আমাদের হামলা মামলা জেল জুলুমের শিকার হতে হবে, কিন্তু আমাদের পরকালটা যেন সুন্দর হয়, এই জন্য হলেও বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির করতে হবে। কেননা বাংলাদেশ জামাত ইসলামী করা ব্যতীত জান্নাত পাওয়া সম্ভব না। আবারও বলছি, বাংলাদেশ জামাত ইসলামী করা ব্যতীত জান্নাত পাওয়া সম্ভব না। এই জন্য হলে আমাদেরকে বাংলাদেশ জামাত ইসলামীর সাথে ঐক্যবদ্ধ থাকতে হবে। আরেকটি বিষয়, এই দেশ যেমনি ভাবে মুসলমানদের দেশ, তেমনি ভাবে হিন্দুদেরও দেশ। সুতরাং বাংলাদেশ জামাত ইসলামী আমাদের সংখ্যালঘু ভাইদের জন্য একটি শাখা খুলেছেন, বাংলাদেশ জামাত ইসলামী হিন্দু শাখা। যদি কোনো সংখ্যালঘু ভাই থেকে থাকেন আপনাদের মাঝে, তাহলে আপনারা এই বাংলাদেশ জামাত ইসলামী হিন্দু শাখায় যোগদান করবেন। আর সাবধান, কিছু কাঠমোল্লা আছে যারা দীর্ঘ 15 বছর এই স্বৈরাচারী শাসনকে কাউমি জননী বলে আখ্যায়িত করেছিল। দীর্ঘ 15 বছর কাউমি জননী বলে ডেকেছে। এই সমস্ত কাঠমোল্লাদের থেকে সাবধান থাকবেন, তারা কিন্তু এখানেই ঘোরাফেরা করছে, এদের থেকে আপনারা সাবধান। অতএব আমি বলবো, আপনারা যারা শ্রমিক আছেন, যারা পেশাজীবী আছেন, তারা বাংলাদেশ জামাত ইসলামীর সাথে যোগ দিবেন, এবং যারা স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র আছেন, তারা ছাত্র শিবিরে যোগ দিবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের এখানে আজকে জামাত ইসলামীর পক্ষ থেকে ফরম বিতরণ করা হবে। যারা যারা জামাত ইসলামীতে যোগ দেবেন সকলেই ফরম পূরণ করে একটি করে ফরম নিয়ে যাবেন। আসেন ভাই। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ। অনেক ঘোরাফেরার পরে একটা ইসলামের দলে যোগ দিতে পারে, অনেক ভালোই লাগতেছে, মনে অনেক আনন্দ। হ্যাঁ, ঠিকই বলেছেন। অনেকদিন পরে ইসলামী দলে যোগ দিলাম, নিজেকে ধন্য মনে করতেছি, নাকি বলেন সিরাজ সাহেব? জি ভাই, ভালো লাগতেছে। বাংলাদেশ যেহেতু
95% মুসলিম দেশ, সেই হিসেবে আমাদের কর্তব্য মুসলিম দেশের সাথে, মুসলিম দলের সাথে লেগে থাকা। সেজন্য ভালো লাগতেছে, জামাত শিবিরে যোগ দিয়ে ভালো লাগতেছে। ঠিকই বলেছেন। এই বাবা এই ওই যাও এদিকে আমাদের দেখতেছেন হ্যাঁ হ্যাঁ দেখতেছি, এদিকে আসো তো দেখি, এখানে বসো বসো বসো। এই কই গ্রামে বাড়ি, দেখা সাক্ষাৎ হয় না, বাইরে লেখাপড়া করো? ভালো আছেন আপনি? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। এগুলো কি? এই তো আমরা জামাত শিবিরে যোগ দিলাম। তাই এগুলি ফর্ম নাকি? জি স্যার। ভালো, ইসলামের উন্নতির জন্যই তো সেখানে গেছো নাকি? জি স্যার। জি ও আচ্ছা আচ্ছা, তোমরা যুবক মানুষ, তোমাদের দ্বারাই তো দেশের উন্নতি হবে, ইসলামের উন্নতি হবে নাকি বলো? জি চাচা। আচ্ছা, ও দেখো ইসলামের উন্নতি করতে গিয়ে এমন দলে যোগ দিও না যে ইমানটাই চুরি হয়ে যায়। না না চাচা, কি বলেন? আমাদের ইমান দুর্বল হতে পারে, কিন্তু এত দুর্বল না যে ইমানটা হারা ফেলাবো। না, বাংলাদেশে কে কোথায় কিভাবে গাপটি মেরে থাকে এটা বোঝা খুবই কঠিন। তোমরা তো শিক্ষিত মানুষ, এই বইটা চেনো না? দেখো তো। হ্যাঁ, এটা তো আলিয়া মাদ্রাসার ইসলামী ইতিহাস 9ম শ্রেণীর বই। দেখো তো, এই যে 148 নম্বর পৃষ্ঠায় দেখো কি একটু পড়ে, শিক্ষিত মানুষ তোমরা একটু পড়ো হয়েছে। না না চাচা, আপনি বলেন, সমস্যা নেই। আপনি পরে আমাদের একটু শোনান। আচ্ছা শোনো তাহলে। এখানে বলা হয়েছে মুয়াবিয়ার উচ্চাকাঙ্ক্ষা ও সমর প্রস্তুতি। মুয়াবিয়া ছিলেন অত্যন্ত ক্ষমতালোভী, উচ্চভিলাষী। তারপরে দেখো এদিকে সিফিনের যুদ্ধে কি বলে দেখো। সিরিয়ার শাসনকর্তা মুয়াবিয়ার অবাধ্যতা, সর্বোপরি যুদ্ধ তৎপরতার পরিপ্রেক্ষিতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 657 খ্রিস্টাব্দে জুলাই মাসে 50,000 সৈন্য সহ সিরিয়া অভিমুখে রওনা হন। এই সংবাদ শুনে মুয়াবিয়া ও খলিফাকে বাধা দেওয়ার জন্য 60,000 সৈন্য সহ ইউফ্রেটিস নদীর পশ্চিম তীরে সিফিন নামক প্রান্তরে উপস্থিত হন। যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়েও মুসলমানদের অনর্থক রক্তপাত এড়ানোর জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াবিয়াকে বশ্যতা স্বীকার করে শান্তি প্রতিষ্ঠার জন্য পুনরায় আহ্বান জানান। কিন্তু মুয়াবিয়া উদ্যত্ত ও জঙ্গি মনোভাবের পরিবর্তন না হওয়ায় যুদ্ধ অবশ্যম্ভাবী হয়ে থাকে। তোমরা তো জ্ঞানী মানুষ, এতটুকুই যথেষ্ট। দেখো এখানে দেখো যে মুয়াবিয়া বলা হয়েছে। মুয়াবিয়া কে ছিল জানো তোমরা? শুনছি তিনি একজন বড় মাপের সাহাবী ছিলেন। হ্যাঁ, সাধারণ সাহাবী না। রসুলের একটা হাদিস আছে, আলেমদের সাথে আমার সম্পর্ক আছে, তো ওনারা বলছেন, রসুল নাকি বলছেন আমার উম্মতের মধ্যে যেই দল সর্বপ্রথম নৌপথে যুদ্ধ করবে তারা বিনা হিসেবে জান্নাতি হয়ে যাবে। তো হযরত মুয়াবিয়া হলেন সে একজন ব্যক্তি যিনি ইসলামের মধ্যে সর্বপ্রথম নৌবহর তৈরি করেছিলেন এবং তিনি একটা দ্বীপ জয় করে ফেলেছিলেন। তাই নাকি? হ্যাঁ, এমন একজন সাহাবীকে দেখো কিভাবে তারা প্রকাশ করছে। মুয়াবিয়া ছিলেন অত্যন্ত ক্ষমতালোভী সাহাবীর লকব তো নাই, রাদিয়াল্লাহু তাআলা আমাদের নাই। ক্ষমতালোভী, উচ্চাভিলাষী, তারপরে বলছে জঙ্গি মনোভাব। তোমরা বলো সাধারণ একজন ভালো মস্তিষ্কের মুসলমানের কি এরকম কথা তারা বলতে পারে? না, কখনোই বলবে না। দেখো এই যে জামাত ইসলামী তারা যে পরিচালনা করে শিক্ষা কার্যক্রম, সেখানে এগুলো পড়ায়। এগুলো তো আগে জানতাম না। আচ্ছা, জামাত ইসলামে যোগ দিছো, প্রতিষ্ঠাতা কে? প্রতিষ্ঠাতা হলো আল্লাহ মওদুদুর রহমাতুল্লাহি আলাইহি। তার ব্যাপারে কিছু জানো? জানি, সে ভালো লোক ছিল, তৎকালীন যুগের বড় আলেম ছিল শুনছি। হ্যাঁ শুনবাই তো। তো আমার সাথে তো ওলামায়ে কেরামের পরিচয় আছে। তিনি তার একটা তাফসীর গ্রন্থ লিখছেন। তাফসীর গ্রন্থের মধ্যে কোরআনের আয়াতের উল্টা পাল্টা ব্যাখ্যা তো আছেই। তারপরেও তিনি কি বলেন জানো? কি বলে চাচা? রাসূলুল্লাহ, নবী রাসূলুল্লাহ নাকি ভুলের ঊর্ধ্ব ছিল না, তারা নাকি ভুল করছে। এমন কি আমাদের নবীর ব্যাপারে কি বলে জানো? কি বলেছে? আল্লাহ তাআলা রাসূলকে যে নবুয়তি পৌঁছানোর দায়িত্ব দিয়েছে মানুষের কাছে, রাসূল এটা ঠিক মতো মানুষের কাছে পৌঁছায় নাই। নাউযুবিল্লাহ। তোমরাই কো হুজুর হুজুর দরকার নাই, এই ধরনের কথাবার্তা কইলে কি মান থাকবো? না কখনোই না। অসম্ভব, ইমান থাকবেই না। তোমরা যে যোগ দিয়ে আসলে হলে কি ওই দলে থাকবা? চাচা, ইমান দুর্বল হতে পারে, তাই বলে যে এরকম বিভ্রান্তি দলে আমরা যোগ দেব এটা কখনোই আমরা। সেটাই কথা, এখন কি তোমরা সেখানে থাকতে পারবা? তো মুরব্বী, আপনি তো বললেন, তাহলে আমরা এমন কোন ইসলামী দল আছে যে দলে যোগ দিব?
কই কি তোমরা যুব সমাজ সবসময় নাড়াচাড়া করো, দেখার তো কথা। ওলামায়ে কেরাম অনেক আগে থেকেই তো কি করতেছে, খেলাফতের আন্দোলন করে এসেছে বাংলাদেশে। তাদের কথা কখনো শোনো নাই? শুনতাম। একটু খেলাফতে যোগ দিয়ে দিতে পারো। মুরব্বী মুরব্বী, আপনি এমন দলের নাম বললেন আবার তুমি যেই দলে বাংলাদেশের কোনো অবদান নাই। হ্যাঁ, স্বাধীনতার অর্ধশত বছর পর থেকে নিয়ে আজ পর্যন্ত এই বাঙালি জাতিকে তারা কি দিছে? কিছু দিতে পারে নাই। কি কও আবার? শুধুমাত্র ফ্রি মাইক পাইয়া মানুষদেরকে গরম ভাষণ দিয়ে উদ্বুদ্ধ করা ছাড়া আর কি করতে পারে? 2013 সালে যখন হেফাজতের আন্দোলন হলো, তখন সেই আন্দোলনে শত শত হাজার হাজার ছাত্ররা এবং আলেমরা অন্যায়ভাবে নিহত হইল। কই তার তো কোনো প্রতিক্রিয়া দেখলাম না। দুঃখের কথা আর কি বলবো, একজন হেফাজতের আমির হেফাজত, তাকে 3 বছর কারারুদ্ধ করে রাখলো অন্যায়ভাবে, তারও কোনো প্রতিক্রিয়া নাই। এই 13 সালে আমার পিতা আন্দোলনত অবস্থায় আহত হইল। পিতাকে নিয়ে হসপিটালে গেলাম মুমূর্ষু অবস্থায়। তাকে চিকিৎসা দেব, কোন হসপিটালে ভর্তি করবে না, কারণ তিনি ছিলেন ধার্মিক দাড়িওয়ালা মানুষ। শেষ পর্যন্ত পিতাকে নিয়ে বঙ্গবন্ধু হসপিটালে গেলাম, সেখানে চিকিৎসাহীন অবস্থায় মৃত্যুবরণ করলো। কই তখন তো কোনো খেলাফতের সাহায্য পাইলাম না, খেলাফতের কোনো চিকিৎসা ব্যবস্থা পাইলাম না, একজন খেলাফতের সামান্য গ্রাম্য ডাক্তারও পাইলাম না। আপনি সেই দলে যোগ দেওয়ার কথা বলতেছেন মুরব্বী? ভাই তো ঠিকই বলেছে। তুমি আবার কি কও? এই তো কিছুদিন আগে আমার পারিবারিক সমস্যার কারণে 2-3 লাখ টাকার খুবই প্রয়োজন ছিল। বাংলাদেশ থেকে তো কর্জা হাসান উঠেই গেছে। যখন আমি ব্যাংকের শরণাপন্ন হলাম, তখন তো খেলাফতের এমন কোনো ব্যাংক পেলাম না যেখানে আমাকে সুদবিহীন ঋণ দিবে। আমাকে সেই শেষ বাধ্য হয়ে আমাকে সেই জামাত ইসলামী ব্যাংক থেকে সুদ সহ আমাকে ঋণ নিতে হলো। তারা তো ঠিকই বলেছে, আমার মুরব্বী কি কয়? তাদের কথা যুক্তি আছে। মানে এই যে আমার 3টা ছেলে, আমার তো ইচ্ছা এক ছেলে আলেম হবে, আর এক ছেলে ডাক্তার হবে, আর এক ছেলে ইঞ্জিনিয়ার হবে। কিন্তু এই মোল্লারা তারা শুধু বলে যে তুমি আলেম বানাও, আলেম বানাও। কেন তাদের কি অসুস্থতা হয় না? তাদের কি ডাক্তার প্রয়োজন হয় না? অবশ্যই। বাংলাদেশের মতো গরিব একটা দেশে 3 ঘন্টায় ডাক্তার বিল আসে লক্ষ লক্ষ টাকা। তাদের কি ইঞ্জিনিয়ার প্রয়োজন হয় না? এই যে কয়েকদিন আগে আমি একটা প্রয়োজনে হাজিবাড়ি মাদ্রাসায় গেছিলাম, সেখানে গিয়ে দেখি বিল্ডিংয়ের মাঝখান দিয়ে পানি পড়তেছে। বলো আবার। ছাত্ররা লেখাপড়া বাদ দিয়ে বালতিতে পানি সেচতেছে। আর গেলাম একই অবস্থা, 7 বাড়িয়া খবর নিলাম একই অবস্থা। কি কয়? বর্তমানে ইউনিভার্সিটির যে অবস্থা, আখলাক তো ঠিক থাকেই না, মুরতাদ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এই মোল্লাদের অধীনে এমন কোনো প্রতিষ্ঠান নেই যেখানে আমার ছেলেগুলো ইসলামী শিক্ষা দীক্ষার পাশাপাশি তারা ভালো একটা দক্ষ ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে। নাকি ইসলাম এগুলো নিষেধ করেছে, ডাক্তার হওয়া যাবে না, ইঞ্জিনিয়ার হওয়া যাবে না? বিষয়টা কি এরকম? কই কখন তো আমরা শুনি নাই। কইছে মেলা কথা কইছে, আমি চুপ করো এখন, আমার কিছু কইবার দাও। তোমরা আধুনিক যুগের মানুষ, যুক্তি দিয়ে চলো, তোমার হাতে চলাফেরা করা মুশকিল। যা কইছে আর খারাপও কও নাই, ভালোই কইছে। তো যাই হোক, চিকিৎসার অভাবে একজন মরে গেলে কি জাহান্নামে যাইব? না না, কিন্তু ইমান ছাড়া যদি এখন মরে যায়, ও কি অবস্থা হবে চিন্তা করছে কখনো? জাহান্নামে যাইব সোজা। এই তো মোল্লারা তো আমাদের একটা দায়িত্ব পালন করে গেছে। আমাদের ইমান হেফাজতের জন্য তারা কি আছে, সবসময় তৈরি আছে। জি জি। তো তুমি আমি চাইলে মোল্লা করে একটু সহযোগিতা করা পারি না? তারা আমাদের চিন্তা করুক আর না করুক, আমরা তো তাদের কাছে ধরা, ইমান তো আমাদের বাঁচান নাই কেউ, ঠিক আছে না? এই তো তুমি উত্তর পাড়াবে তো হবে, তুমি তুই কি করো? মেডিকেল পড়া ভালো করে জানি। তুমি ডাক্তারি পড়ালেখা শেষ করে একটা মেডিকেল কলেজ খোলো, এদিকে খেলাপথের সাথে লাগিয়ে থাকো। খেলাপথা লাগে তোমাকে ফিরাই দেবো নাকি? না, ইমানও হেফাজত হইল, তোমার মাধ্যমে খেলাপথের একটা লাইনও কি হইল, শক্তিশালী হইল। তুমি তো কামটা পারো, তোমাকেও চিনি আমি ভালো করে। অর্থনীতি পড়ো, বুঝি না নাকি কিছু? তুমি তো সাইডে অর্থনীতি পড়া শেষ করে এখন ব্যাংক খোলা পারো। ব্যাংক খুললে তোমার কাছ থেকে মানুষ সুদ মুক্ত ঋণ নিব। তুমি মনে খেলাপথের সাথে লাগিয়ে থাকলে খেলাপথের উন্নতি হইলো, বেশি উপকার হইল, তুমি নিজেও উপকৃত হইলে, খেলাপথ উপকার হইল। এভাবে তো কখন ভেবে দেখি নাই স্যার। হ্যাঁ, বাবা নেই চিন্তা ভাবনা করা লাগবে। কি করে এখন কি যে এই দলে হাতে আমরা থাকবে? দেখো তোমার তোমার নামই তো
এটা বুড়া মানুষ বুড়া বয়সে এসে ইমান আলাই বানছে এটা তোমার এমনি কি দলে থাকবে যে দলে থাকলে ইমান নষ্ট হয়ে যায় সেটা আমরা বুঝতে চাই না। আব্দা আজকে ওয়াদা করলেন ওয়াদা করলাম হ্যাঁ সারাটা জীবন আলেমদের দেখানো আলেমদের দেখানো খেলাফতের সাথে লেগে থাকবো ইমান বিধ্বংসী কোন দলের ঢোকায় আমরা পড়বো না ইমান বিদ্বেষী কোনো দলের ঢোকায় আমরা করবো না। আচ্ছা আল্লাহ তাআলা আমাদের কি করেন তৌফিক দান করেন আমিন আমিন। তো সর্বোপরি কথা হইতেছে আমরা যেখানেই যে অবস্থায় থাকি না কেন আমাদের নিজে দিনের সাথে লেগে থাকবো, পরিবার পরিজন বন্ধু বান্ধব যারা আছে আলেমদের তত্ত্বাবধানে তাদেরকেও দিনের প্রতি উদ্বুদ্ধ করবো। ঠিক আছে তো কথা? আর যেখানেই যেভাবে থাকি গরিব দুঃখী ফকির মিসকিন যারা আছে ওদের একটু সাহায্য সহযোগিতা করা নাকি নাকি আজকাল দেশের যে অবস্থা এই তো হমিয়াই আসলাম রে ভাই ঘড়িবে হইয়া দে বিটাল উইটা গেছে আন্দরে দেখাবে হাই দিকো কেরা আরে ওখানে কি হলো এই দিয়ে আইসো সকাল বেন্না গেলে ঘুম থেকে বাড়াইছো এখনো তাই একটাও কামাই করবার পারলাম তুই সব কর ওইটা একটা কথাই করবার পারে না কথা নিয়ে আলাইতেছে দেখতো না এই সকালবেলা কয়েকটি হাবি কাটছ খাবার দিল খাবার সময় খাবার দাও তো খাবার দাও খাবার যে আটাই আসে খাওয়া না সকালে খাই আছে আমার পয়সা দিছে আছে বাইরে একটা টান টান হলো আইসো না ওস্তাদ আবার দেওয়া বেকার বেলা গেল হুন্ডা করে সকাল আইলো আবার যাওয়া লাগবো না আমার পুষ্পার দিই তো তোরা খেয়ে বেড়াস ওস্তাদ পুষ্পার দিছে না খেয়ে যদি খেয়ে বেড়াও তাইলে তোমার খবর আছে ওখানে বসবো হাম নেবে বসা হাই হাই এই হেনি বল হেনি বল হেনি বল হেনি বল বল হ্যাঁ বল বল আর থাম থাম তুই কি করবার চেষ্টা আমি বুঝছি ও আমার আগে হয়েছে ও বুঝছি বুঝতে বুঝছি তাই তো বলছো তুই বল তুই বল তুই বল ভুলে গেছ ধীরে ধীরে কই হলো ভুলে গেছ এ কানা তুই ভুলে গেছিস অন্ধ হ্যাঁ অন্ধ কানা অন্ধ এই কথাই বলতে পারে না অন্ধ অন্ধ আচ্ছা হলো একবার তো আন্দোলন হলে ভালো মানুষ আন্দোলন হলে মনে আছে এসে যে বড় বস্তু তোমার সামনে ধরা খালি হ্যাঁ মানে উঠবো মানে কান আছে তো সব আমার মতন বসা নাকি বুঝছিস ধর আমার এই 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 না ঠিক তলে মনে পড়িস না এই সোজা বসিস হ্যাঁ বসি দাঁড়া আরে বেশি রে ওই বলে বলে কেন বলে কেন তুমি বলি ও দাঁড়া এই হাই রে হাই শুনতো না সেরা ফাটা জামা জমা তোরা এই হ্যাঁ না তোরা তো কথা হ্যাঁ পরামর্শে বেশি সময় দেওয়া যাবে না আবার এই 3 গ্রাম বাড়িতে বেন্নাগালি গ্রামে যাওয়া অনেক ব্যবস্থা তো এখন এখন যে দেশের পয় পরিস্থিতি এই পয় পরিস্থিতির ভিতরে আরও কঠিন আমরা তো কি মানুষ তুই তো আসলে ভালো সেদিন হোলার হাতে গাম লেগে দুই এক চোখ গেল ওই চোখে দেহে আর থেকে একলাই গেল আরে তুই খালি বোঝা যায় না এক কথা আর খালি চেঁচাইব কিছুই তো বুঝি না তোর কথা চোখে ধরতে হ্যাঁ চোখে তুমি চোখ করো ও কি হবে না অনেক তোমার এখন যে দেশের পরিস্থিতি এই পরিস্থিতির মধ্যে কি করা হবে না কোনোভাবেই ভিক্ষা থেকে মারতে হবে না কারণ এই যে বাংলাদেশে উঠছাও কোন দেশে থাকো বাংলাদেশে যে নেতা আসলে নেত্রী এই নেতৃত্ব হ্যাঁ গেছে এখন দেশের মধ্যে হলো কি সরকার প্রধান পুরুষ ছেলে সরকার আমরা কি আমরা পুরুষ তুই পুরুষই তো দেখা আবার দেবো না আর তুই কি থাম 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 বসছি বসছি হ্যাঁ বসছি তুই পুরুষ না তার কথা হলো এখন মনে আরেক যে এই যে দেশের গেছে সে তো আসলে খালি মেয়ে মানুষ খালি হাতে যা বুড়িয়া দেওয়া এসে দিচ্ছে কিছু কিছু ছেলে মানুষ গেলেও দিচ্ছে বুঝে না আগে তা আর এরপরে হলো এখন কথা হলো যে আমরা হলো ছেলে মানুষ এখন যে ঘুরতে আসছি একটা খবরের পত্রিকায় কি দেখছি বুঝছস না উল্টা ভেতরে পড়ছিলাম তো সেটা এইটাই হইলো হলো যে
এই বাংলাদেশে আর কোনো কি সরকার চলবে না, মেয়ে সরকার চলবে না, ছেলে সরকার আসবে। 5 লিটার মনে তুই তো তা দেওয়া হয়েছি না এই করে আছে দোস্তা পুরুষ সরকার দেওয়া আসবো আমার একটা চাকরি হ্যাঁ ভাই ফেল হলে নাই ডক্টর নিয়ে এখন আমার হ্যাঁ আমি ওইটা হচ্ছিলাম আমি কবে পড়ছি এর কথাই তো বলি। হ্যাঁ আমার কথা বলছি যাই হোক এখন মনে আর গেলি করে যখন যাম সরকারের পয়সা তো কমে যে আগে তো আমাদের দেখতো, কারণ আমরা হাঁটতে পারি না, চলতে পারি না, খাইতে পারি না, এক বেলা খালি 3 বেলা না খাই দুপুর করে দেখলেন আমি বসার সময় কত স্টাইলে বসলাম, এটা 30 স্টাইল আর কথা হলো আমি তুই জানো বাক্য আমার ভাই বউ আছে দুটো ঠ্যাং নেই ওকে কি একটু ছিলেন না দিয়ে বলতে আমি জানি জিনিস খাই কমলা দেবো না ইয়ে খাবি এত খাইবি না, আর যদি আমার টোপলা থাকে এই টোপলা দেবো খাই বিক্রি হয় না চলছে না বিক্রি হয়ে খাই তাই কি। হ্যাঁ আমার বউ হলো রাজরানী, রাজরানীর ভাই ঠ্যাং নাই কি আমি জানো ঠ্যাং কি আমি নাই জানো ঠ্যাং করে বলতে হচ্ছি আমি কি ভিক্ষা ঠিক করে বেড়াচ্ছি আবার বলছিস না যদি দরজা খোলা থাকলি হ্যাঁ আমি তো আসবে ভাই আমার রাজরানী করে গেল আমার রাজরানী করে গেল আমি তো রাজরানী উঠলাম না শেষে আমার কি ওই যে গাড়ি লম্বা লম্বা রাজা আসছে মানছি খুব রাজরানী বিয়া হচ্ছিল এমন তো রেখেছে হ্যাপি পক্ষে রাজা আসে গোপাল তখন আমার তাই না গোপাল আর হ্যাঁ হাতে তো হ্যাঁ যাই কোন এই দেশের যে পরিস্থিতি এখন তো সরকার ছিল তখন তো আমাকে লিডার বানাবে পারে এই ফকির বাংলাদেশের যত লিডার হবে সবার সভাপতি বানাইছে বানালে তো তা না আমার এক সিঙ্গিসারে যদি আমি সিঙ্গিসার দিলে বান্ধে কল লোক তো খুব চাই খেলে বলা গা গেছে তারপরে হলো মনে হয়েছে 1 খোঁচার কয় দাম হ্যাঁ এখন বেশি দিচ্ছে না 1 খোঁচা দিলি 10 লাখ 15 লাখ তখন আমরা তা আনিম না কিনুন না একটা খোঁচা দেব আর কমে যাই সাইড দেখছি এসেরকম আপনি তোমার বিল্ডিং বড়টা ছিল হ্যাঁ বিল্ডিং এর কথা চলে ফেলে তোমার জন্য বিল্ডিং তুই চোখ করে আর একটু কথা বলছি না বাবা আচ্ছা আচ্ছা হোক তারপরে বিল্ডিং একটু দিব দেওয়ার পরে ফেরত দেবো চোখ তারপর জানি এক কামড়টা 6 তলা ভাড়া দিলে একদম তুমি কেটে করে চলবে না একবারে 6 তলা আল্লাহ আর একবারও কথা বাস করে দে আর হন এই যদি 6 তলা বিল্ডিং এর মধ্যে থাকবি থেকে আরামে সাহিংসার মতন ঘুমাসবি এদিন শেষে খালি নিজ দেওয়া কি এসছে টাকা আসতেছে আর এরপরে মনে রাখবে আমরা যখন যাবো যাওয়ার পরে কত মানুষ কতটা করবো টাকা পয়সা নিয়ে চাকরি বাকরি করবো করার পরে এই চাকরি বাকরি আমার শরীর খোঁজা দিয়ে দেবো আবার আমরা কি বড় লোক আর কই শোন ওই যে আমরা যে পূর্বে কি করছিলাম মিছিল করছিলাম এই মিছিলের কথা কোনদিনও কারো কাছে করবি না যদি ধরা খাওয়া যায় তখন কিন্তু মনে হইস একবার যাই সময় বেশি আর দেওয়া যাবে না পরামর্শ করতে কিংবা সূর্য তুলে দেবে বা আমি এই দেওয়া তো খাই নেই সামনে বেলা আমার খাওয়া দেখবো তোমাকে না থামা আসছি যে একটু থামাবো না কি করে বুঝবো না জনগণ বুঝবো না মনে হইব দেয় কার যা দেয় তার তো আর দেয় কাম দেয় এরা দেয় বেশি উঠতা দেওয়া মেয়েরা আমি যাবে খিলাবি যতই একজন দোস্তা দোস্তা চা তো আমি চা খাই কি আমি কই চা ও কয় না আপনি চা আমি করে চা ও খালি কয় চা আচ্ছা নন মেলা কথা বলছি নন আমি তো ভিক্টর পেয়ে যাবেন ভিক্টর তো দেবে তুই কোন মেয়ে দেবে হেলিকপ্টার নিয়ে হেলিকপ্টার বা আর থাম বুঝছি হেলিকপ্টার তাও না ভিক্টর হয়ে রিক্সা দিয়ে চালাবেন আবার হেলিকপ্টার আচ্ছা হন এখন যাবো বলছিলাম দেশের ভিতরে এমন একটা দল বাড়াইছে কিছুদিন ওর দেশের ভিতরে কি চলতেছে খুব আনাগানা চলতেছে দেশ দেশান্তরে খুব কিছু চলতেছে এই দল ও দল ও দল এখন যে এই দলের কাছেই যাবো আমরা কি এই দলের কাছেই রাজা কারণ আমাদের দিব আমাদের একটু দুয়া আশীর্বাদ আছে না দুয়া করবো না আশীর্বাদ দিব তো যাই দুয়াটা হয়ে দিলে গেলে টেকা কিন্তু কি কস এখন তো যাবো সে বসবি দিস আবার ওটার সময় ঠিকঠাক ওটা দিস আর পূর্বের ধরা জানি খাস না ওটা তো এইবার কি শুরু হইব রে আমগরে হাই হাই এই হাই আমার পিছে অন্ধকানা দেখা ভাইজান কইরা আরে আরে গেল কইরা না গেল করে নিয়ে আরে তার কে আইবা হাই ভাই ভাই তুই ভাই এই তো পিছনে দাও এটা কোন পিছে যায় কোন পিছে ওরে এটা তো হ্যাঁ এটা সুন্দর করে দাও এটা সুন্দর করে দাও হ্যাঁ আমার দিকে আর থাম তুই হচ্ছিস হ্যাঁ অন্ধকানা দেখা ভাইজান কইরা যাবেন কান্দে দরদি কইরা যাবেন দাদান
মুশকিলে পড়িলে আল্লাহ করিবে নাসান আল্লাহ নবীজির নাম আল্লাহ নবীজির নাম দুইটা সাহাবে কাদান আল্লাহ নবীজির নাম দুইটা সাহাবে কাদান মহাজন বাইদান করিল দোয়া যাই করিয়া কামাই রুজি বরকত দিবে দরবারে বসিয়া আল্লাহ নবীজির নাম দুইটা টাকা বিকাদান মহাজন বাইদান করিল দোয়া যাই করিয়া অন্ধকানা দেখা বাইদান দান হাই হাই রে প্যালেটের জন্য অনুরোধ করে মারবো প্যালেটে এক প্যালেটে 3 মাস ব্যবহার করব না নো অন্ধকানা দেখা বাইদান কইরা যাবেন দান এই অন্ধরে দোয়া করলে হয় পাইবেন যে সম্মান আল্লাহ নবীর নাম দুইটা টাকা এত টানা টানি হলে কি বিকে দিবে আর কি সোফা আমরা মেরি ও আল্লাহ নবীর নাম দুইটা টাকা বিকাদান আল্লাহ নবীর নাম দুইটা টাকা বিকাদান মহাজন বাইদান করিল দোয়া যাই করিয়া টাকা পয়সা হায় আল্লাহ কত মানুষ দিতেছে রে ও বাবা যাও ভাই কিছু কিছু দান করে দাও আল্লাহর ঘরে ও ভাই আল্লাহর ঘর না কি হ্যাঁ আল্লাহ আল্লাহ কত মানুষ দান করে এই শুনছ সেই গ্রাম করে থাম 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 এই সেই গ্রামে তো আছে সেই গ্রামের কথা পরামর্শ করলাম এতক্ষণ থেকে আমরা ফল দাম এই গ্রামগুলো বড় দাম দেয় সতর্ক সাবধান কত টাকা কত পয়সা অকারণে যায় আল্লাহর ঘরে দান করিল পেপার নাকি চাচা পত্রিকা করে না দেশের যে অবস্থা ফকিররাও আন্দোলন করে আজকাল এটা ওই দেখ কি অবস্থা চাচা কি খেয়াল করছেন কি দেখেন তো এই সেই ফকির না দেখি 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 আল্লাহ নবীজির নাম দেখি দেখি হ্যাঁ এরাই তো আন্দোলনের সময় দেখতেছি সোজা ব্যক্তি আল্লাহ মাফ করেন আল্লাহ আল্লাহ জীবনে ভিক করবেন আল্লাহ আল্লাহ জীবনে ভিক করবেন আল্লাহ জীবনে অন্ধ থাকবেন আল্লাহ এবং তো আসে আল্লাহ পরিবেশ ঠান্ডা ঠান্ডা মনে হইতেছে দেখে কেউ আসে নাই কেউ নাই রে আল্লাহ আর জীবনে অঙ্গ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত সুধী হয়তো আমরা আপনাদের কাঙ্ক্ষিত আনন্দ উপহার দিতে পারিনি এজন্য আমি সবার পক্ষ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি তো প্রিয় সুধী আমাদের নাটকের উদ্দেশ্য নিছক আনন্দ দেওয়া নয় বরং আমাদের ঘুমন্ত চেতনাকে একটু নাড়া দেওয়াই আমাদের মুখ্য উদ্দেশ্য প্রিয় সুধী আমরা জীবনের প্রতিটি ধাপে ধাপে অধপতিত আজ আমাদের চিকিৎসা ব্যবস্থা পতনের অতল গহ্বরে নিপতিত যেন সে আজ চিৎকার করে বলছে হে যুগের আলেম সমাজ কোথায় তোমরা দেখো না একটু আমার মরুময় ভূমিটাকে যা সুজলা সুফলা করেছিল তোমাদের ইবনে সিনা তিনিও তো একজন হাফেজ আলেম ছিলেন যা উর্বর করেছিল ইবনুর রুশদ তিনিও তো শাইখুল হাদিস ছিলেন কর্ডোবার জামে মসজিদের ইমাম ছিলেন তোমরা তো আজ কর্ডোবাকেও হারিয়েছো তার লেখা আরবি ভাষার বিভিন্ন জ্ঞান বিজ্ঞানের কিতাবাদিও হারিয়েছো আজ যুদ্ধের ময়দান মুজাহিদদের ভাঙাচোরা অস্ত্র দেখে বলে ময়দান যেন চিৎকার করে বলতে চায় এ যুগের আলেম সমাজ তোমরা না দাবি করো তোমরা ওয়ারাসাতুল আম্বিয়া কিন্তু কোথায় তোমাদের সেই হযরতে দাউদ আলাইহিস সালামের যুদ্ধাস্ত্র বানানোর এলেন হে কওমের সন্তানেরা তোমরা যাদের উত্তরসূরি দাবি করো কোথায় তোমাদের নিকট তাদের রেখে যাওয়া এলেন দেখো না একটু আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বেহেশতি জেওয়ারার দহরের 9ম 10ম খণ্ডগুলো